সৌম্যজিতের সঙ্গে রয়েছি আমি দেবারতী। আর আজকের জিরো আওয়ারে যা নিয়ে কথা বলবো তা হচ্ছে আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনা। যদি খুব স্পেসিফিক্যালি বলতে হয়, নাজিরাবাদ এই এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা আর এক গাদা প্রশ্নের মুখে আমাদেরকে দাঁড় করিয়ে দিল। যদিও এই বাংলার বুকে বিগত দিনে যে অগ্নিকাণ্ডগুলো ঘটেছে, এই অগ্নিকাণ্ডের পরে এরকমই বেশ কিছু প্রশ্ন আমরা সামনে রেখেছি, সামনে আনতে হয়েছে। প্রশাসন তাদের মতো করেই উত্তর দিয়েছে যে হ্যাঁ, ঘটনা তদন্ত হবে, কি হয়েছে না হয়েছে ডেফিনেটলি সাধারণ মানুষের কাছে আসবে। হয়তো কোনো সময় এসেছে, হয়তো কোনো সময় আসেনি, হয়তো কখনো কেউ শাস্তি পেয়েছেন, হয়তো কখনো কেউ শাস্তি পাননি, কিন্তু ঘটনা যে থামছে না, এতে তো আবারও তা পরিষ্কার হচ্ছে। সৌম্য, আজকে সকাল থেকে যখন আমরা এই খবরগুলো দেখছিলাম, তুমিও তো আজকে সকাল থেকে দেখছিলে, বা যখন প্রশ্নগুলো আমাদের সাংবাদিকরা যখন ওখানে রয়েছেন তাদের কাছে করছিলে, প্রথম যে প্রশ্নটা আমাদেরকে সব থেকে বেশি ভাবাচ্ছে যে হাইকোর্টের নির্দেশ রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছেন, একাধিক প্রশাসনিক সভায় কি বলেছেন, জলাজমি ভরাট করে কোনো নির্মাণ করা যাবে না। এটা খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ঘটনা। জলাভূমি ভরাট করে কখনো কোনো নির্মাণ করা যাবে না, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে অবৈধ নির্মাণে ভরে রয়েছে শহর কলকাতার একাধিক ওয়ার্ড, এই রাজ্যের একাধিক পঞ্চায়েত এলাকা। কিভাবে সম্ভব? এই প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করেছি, প্রশ্ন তোলার চেষ্টা করেছি, উত্তর পাইনি। সৌম্য, তোমার অভিজ্ঞতা কি আজকে সকাল থেকে? দেখো, তুমি যেমনটা বললে যে কিছুক্ষণ আগেই আমরা যখন এই সকাল থেকেই খবর সম্প্রচার করছি, রবিবার প্রায় ভোর রাতের দিকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। আজ সকালে একটা চাঞ্চল্যকর অভিযোগ সামনে এলো। স্থানীয় এক ব্যক্তি তিনি দাবি করছেন যে এই যে জায়গা যেখানে গোডাউন ছিল বা কারখানা ছিল, সেটি আগে জলাভূমি ছিল এবং তারপরেই সেখানে গোডাউন গজিয়ে ওঠে এবং রমরমে সেই গোডাউন চলছিল। কিন্তু এখন একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে এই অগ্নিকাণ্ডের ঘটনার পর, আদৌ যথাযথ সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা, এবং যে অভিযোগ বা যে দাবি এই মুহূর্তে একটা সামনে এসেছে এই অগ্নিকাণ্ডের ঘটনার পর, সেখানে অনেক কর্মী নাকি এই অগ্নিকাণ্ডের ঘটনার দিন আগের মুহূর্তে তারা সেখানে ঘুমোচ্ছিলেন, সেখানে সেটা করা যায় কিনা, কোনো কর্মী তারা ঘুমাতে পারেন কিনা। সেখানে জানা গিয়েছে যে সিলিন্ডার যেমন থাকতো, প্রায় 6 থেকে 7টি মাটির উনুনও ছিল, এই যে ডেকোরেটার্সের গোডাউন ছিল সেখানে, পাশেই একটি কারখানাও ছিল। এই যে ঘটনাগুলি এই মুহূর্তে সামনে আসছে, ইতিমধ্যেই শেষ পাওয়া খবর অনুযায়ী 8 জনের দেহ উদ্ধার হয়েছে এবং প্রায় 25 জন এখনো নিখোঁজ রয়েছেন এখনো পর্যন্ত, যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে করব এবার সৌম্য, আমি একটু সরাসরি ওই ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করব। মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, একটু সরাসরি মফিজুলের কাছে যাওয়ার চেষ্টা করব। মফিজুল, কিছুক্ষণ আগে যে ছবি আমরা দেখছিলাম যে সুজিত বসু মাননীয় দমকল মন্ত্রী তিনি পৌঁছেছেন, আর একটা গন্ডগোল, একটা অশান্তি এবং এখানে রাজনৈতিক কিছু রং লেগে যাওয়া ইত্যাদি, একটু তোমার কাছ থেকে জানবো এখন অবধি কি কি আপডেট পাচ্ছ এবং আর কোনো নতুন তথ্য পাওয়া গেল কিনা, মৃতের সংখ্যা বাড়লো কিনা। মফিজুল, এই মুহূর্তে আপডেট বলতে সেটা হচ্ছে ফরেনসিক বিশেষজ্ঞ প্রতিনিধি দল, তারা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং এখানে ভেতরে তারা কিন্তু পৌঁছে গিয়েছে, যেখানে যেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনার পরে এখন পকেট ফায়ার নেই এরকম একটা জায়গায় যেখান থেকে নমুনা সংগ্রহ করা যাবে, এই সমস্ত এলাকাতে কিন্তু ফরেনসিক টিম বিশেষজ্ঞ দল তারা কিন্তু ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে। নরেন্দ্রপুর থানার পুলিশ এই ফরেনসিক বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের সঙ্গে রয়েছেন এবং যে বাড়িটা এই মুহূর্তে তুমি দেখছো, আমরা একাধিকবার সকাল থেকে দেখিয়েছি, এই পোড়া বাড়ির ওই অংশ থেকে নমুনা সংগ্রহ তারা কিন্তু করছেন। কারণ হচ্ছে এই আগুনের উৎস সেটা কি সেটা যাচাই করার জন্য ফরেনসিক বিশেষজ্ঞের প্রতিনিধি দলের নমুনা সংগ্রহ করাটা খুব জরুরি। যে কারণেই কিন্তু তারা এই আগুন লাগার ঘটনার 33 ঘন্টা পর তারা ঘটনাস্থলে এসছেন। তারা বিভিন্ন এলাকা ঘুরবেন এবং ঘুরে তারা কিন্তু এই নমুনা সংগ্রহের কাজ তারা কিন্তু চালিয়ে যাবেন। সেই কাজটা কিন্তু এই মুহূর্তে চলছে। কিছুক্ষণ আগে দমকল মন্ত্রী সুজিত বসু তিনি এসেছিলেন। দমকল মন্ত্রী ঘটনাস্থলে আসার কিছুক্ষণ আগে এসেছিলেন ফায়ারের ডিজি রণবীর কুমার। তারা পুরো এলাকা পরিদর্শন করেছেন এবং যেমনটা তুমি বললে যে দমকল মন্ত্রী সুজিত বসু যখন ঘটনাস্থল ছেড়ে বেরিয়ে যাচ্ছিল তার কনভয়, সেই সময় বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছেন এই এলাকার হাতে তীর বিজেপির ঝান্ডা নিয়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে, দমকল মন্ত্রীকে হাই হাই স্লোগান দিতে থাকে। সেই পরিস্থিতি যখন তৈরি হয় তখনই দমকল মন্ত্রীর সঙ্গে থাকা এই এলাকার স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা পাল্টা বিজেপির বিরুদ্ধে স্লোগান দিতে থাকে এবং এটাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় এবং সেখান থেকে মারামারি পর্যন্ত ঘটে। এই ছবি কিন্তু আমরা দেখেছিলাম, যার ফলে ওই এলাকার তীব্র কিন্তু উত্তেজনা তৈরি
তৈরি হয়েছিল। এখন সেই পরিস্থিতি কিছুটা ঠান্ডা হয়েছে, নরম হয়েছে। এখনো পর্যন্ত ময়নার যিনি বিজেপি বিধায়ক তিনি কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, অশোক দিন্দা, কারণ তার কেন্দ্রের একাধিক ব্যক্তি যাদের সন্ধান এখনো পর্যন্ত পাওয়া যায়নি, এবং যে সমস্ত দেহাবশেষ বা দেহ এখান থেকে উদ্ধার হয়েছে তাদের ডিএনএ পরীক্ষা করার পর তার কেন্দ্রের যারা নিখোঁজ রয়েছে তাদের সঙ্গে শনাক্তকরণ প্রক্রিয়া যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু এই এলাকায় থাকবেন, এমনটা কিন্তু অশোক দিন্দা তিনি জানিয়েছেন। সব মিলিয়ে ঘটনার তদন্ত এই মুহূর্তে জোর কদমে চলছে, এবং এই মুহূর্তে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফরেনসিক দলের এলাকা পরিদর্শন। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফরেনসিক বিশেষজ্ঞ প্রতিনিধি দল যারা এখানে এসছেন তারা প্রত্যেককে হাতে গ্লাভস পরে তারা এই নমুনা সংগ্রহের যে কাজ সেটা কিন্তু তারা শুরু করেছেন। দেখতে পাচ্ছ যে ধ্বংসাবশেষ যেখানে রয়েছে সেখান থেকে তারা নমুনা সংগ্রহ করছে, যে নমুনা পরীক্ষাগারে পাঠিয়ে সেখান থেকে তারা কিছু পাবেন, এমনটাই কিন্তু আশা করতে পারেন। এবং আমরা দেখতে পাচ্ছি আরও কিছু মানে যে জুতো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা নিয়ে যাচ্ছে ফরেনসিক বিশেষজ্ঞ দল, তারা কিন্তু এই জুতো পরে তারা এখানে সঙ্গে যাবেন। থাকো, আমাদের সঙ্গে আমাদের আরেক প্রতিনিধি শুভজিৎ দে রয়েছেন, শুভজিতের কাছ থেকেও জানার চেষ্টা করবো। শুভজিৎ, অশোক দিন্দার কথা মফিজুল বলছিলেন, একটু তোমার কাছ থেকে জানতে চাইবো। এবং এই যে এতগুলো প্রশ্ন উঠছে তার মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ আরও একটা প্রশ্ন এখানে যদি না তুললেই নয় শুভজিৎ, সেটা হচ্ছে একটা রান্নাঘর, প্রথমত গোডাউনের ভেতরে রান্না হচ্ছে, এটা কতটা যুক্তিযুক্ত সেটা নিয়ে প্রশ্ন থাকছে। ওই রান্নাঘরে গ্যাস সিলিন্ডার মজুদ, ওই জায়গাতেই এতগুলো মানুষ ঘুমাচ্ছেন, কি করে সম্ভব? এটা হয় কখনো? ফলে বেঁচে থাকার সম্ভাবনা যত দিন যাচ্ছে তত এই যে নিখোঁজের সংখ্যা স্বাভাবিকভাবেই কমছে। আপডেট কি পাচ্ছ শুভজিৎ? তোমাকে জানিয়ে রাখি যে সকাল থেকে আমরা যেমনটা দেখাচ্ছিলাম যে গতকাল আমরা জানিয়েছিলাম যে বহু মানুষ তারা ভেতরে উপস্থিত ছিল, এবং যখন ঘটনাটি ঘটে অর্থাৎ রাত 3টে নাগাদ তখন ঘুমন্ত অবস্থায় বেশ কিছু মানুষ তারা সেখানেই ছিলেন। এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ডেকোরেটার্সের যে কারখানাটি গোডাউনটি রয়েছে সেখানে বহু মানুষের উপস্থিতি ছিল, এবং 4 জন যেটা জানা যাচ্ছে যে বেরিয়ে যেতে পেরেছেন, কিন্তু তারাই জানিয়েছেন যে ভেতরে বহু সংখ্যক মানুষ যারা বেরোতে পারেননি। তার মধ্যে গতকাল আমরা দেখেছি যে প্রায় 8 জনের দেহাবশেষ বের করা হয়েছে, কিন্তু বাকিরা কোথায়? মিসিং এর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। এখনো পর্যন্ত মিসিং এর সংখ্যা পুলিশ সূত্রের খবর যেটা যে প্রায় 20 থেকে 21 জন মিসিং রয়েছে। এখনো বহু মানুষ মিসিং রয়েছে, একথা অশোক দিন্দা তিনি স্বয়ং বলছেন যে তার বিধানসভায় প্রায় 23 জনের কাছাকাছি মিসিং রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে মিসিং এর সংখ্যা যেরকম একদিকে লাফি বাড়ছে, আর অন্যদিকে তুমি যেমনটা বলছিলে যে একই জায়গায় রান্না করা হচ্ছে, খাওয়া হচ্ছে, এবং শুধু তাই না স্টোরেজ থেকে শুরু করে সেখানে মানুষ বসবাস করছে, কিভাবে বিনা সেফটিতে সেখানে বসবাস করছেন, এবং এই কারণেই বহু মানুষের মৃত্যু হতে পারে বলে বারংবার আশঙ্কা করা হচ্ছিল। এবং সকাল থেকে যে ছবি সিএনএর পর্দায় আমরা তুলে ধরেছি যে বহু মানুষের দেহাবশেষের যে অংশ সেই অংশ পড়ে রয়েছে, মানুষের পুড়ে যাওয়া হাড়ের টুকরো সেগুলো পড়ে রয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞ প্রতিনিধি দল তারা এসে পৌঁছেছেন, তারা সেগুলো নমুনা সংগ্রহ করবেন, এবং যত মানুষ মিসিং রয়েছে তাদের মধ্যে কত লোক পুড়ে ভস্মীভূত হয়ে ওখানেই শেষ হয়ে গিয়েছে, যাদের দেহাবশেষ পাওয়া এই মুহূর্তে একেবারে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বহু মানুষকে খুঁজে পাওয়া এই মুহূর্তে মুশকিল। তার কারণ যে অংশে কারখানা, যে অংশে আমরা গতকাল থেকে দাবি করেছি যে অংশে মানুষ বসবাস করতেন, যে অংশে থাকতেন, বহু কর্মী বহু লেবার যারা ওখানে বসবাস করতেন, এবং তাদের যে থাকার স্থানটা সেটা ছিল দোতলার ওপরে, নিচে স্টোরেজ ছিল। সেক্ষেত্রে যখন আগুন লাগে নিচের যে অংশে আগুন ছড়িয়ে পড়ে, পরবর্তীতে উপর থেকে নিচে নামা অসম্ভব হয়ে পড়ে, কালো ধোঁয়ায় গোটা এলাকা রেখে যায়। সেক্ষেত্রে ভেতরেই বহু মানুষের মৃত্যু হতে পারে অগ্নিদগ্ধ হয়ে, এবং তাদের দেহাবশেষ পাওয়াটা এই মুহূর্তে একটা বড় চ্যালেঞ্জ। যে কারণে ফরেনসিক বিশেষজ্ঞ প্রতিনিধি দল তারা নমুনা সংগ্রহ করছেন, এবং বোন অর্থাৎ যে সমস্ত হাড়ের টুকরো এই মুহূর্তে দেহাবশেষের মধ্যে পড়ে রয়েছে সেগুলোও তারা সংগ্রহ করবেন, পরবর্তীতে তার ডিএনএ পরীক্ষা করা হবে। শুভজিৎ, এখান থেকে তোমার কাছে আরো একটি বিষয় জানতে চাইবো, এই যে গোডাউন বা ডেকোরেটরস এর যে মালিক তিনি কোথায়, তার কি কোনো খোঁজ পাওয়া গিয়েছে? তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো সময় এখনো পর্যন্ত গোডাউনের যিনি মালিক গঙ্গাধর দাস, তার এখনো পর্যন্ত কোন রকম কোনো খোঁজ পাওয়া যায়নি। স্পষ্টত দমকল মন্ত্রী তিনি জানিয়েছেন কড়া থেকে অতি কড়া ব্যবস্থা নেওয়া হবে। যে সমস্ত মালিকরা রয়েছেন যারা বেআইনি ভাবে এভাবে গোডাউন তৈরি করেছেন তাদের বিরুদ্ধে একদিকে এফআইআর করা হবে, এবং আইনি পথে হাঁটবেন দমকল বিভাগ। এবং একদিকে যেরকম আইনি পথে হাঁটবেন ঠিকই, কিন্তু কারা কারা এখানে ছিলেন, কত লোক এখানে কাজ করতেন তার সঠিক তথ্য এখনো পর্যন্ত রাজ্য পুলিশ, রাজ্য সরকার, রাজ্যের দমকল বিভাগ কারোর কাছে নেই। সেই অর্থে কত মানুষ এখানে ভেতরে ছিলেন, তারপরে বহু মানুষ বলছেন যারা এখানে কর্মরত এমন ব্যক্তিদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে
যে ভেতরে প্রায় প্রত্যেক দিন 40 থেকে 50 জন এখানে থাকতেন, সেক্ষেত্রে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং তাদের দেহাবশেষ আদতেও পাওয়া যাবে কিনা একদমই। এই নিয়েও কিন্তু একটা বড় বেশ, প্রশ্ন শুভজিৎ উঠছে। আপাতত অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। কথা বলছিলাম, শুভজিৎ আমাদের সঙ্গে ছিলেন। আমি একটু মফিজুলের কাছে যাওয়ার চেষ্টা করবো। মফিজুল, খুব ছোট করে তোমার কাছ থেকে জানতে চাইবো, কিছুক্ষণ আগে মাননীয় দমকল মন্ত্রী সুজিত বসু গিয়েছিলেন, তার বক্তব্য এবং তার পাশাপাশি তাকে ঘিরে ধরে একটা বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছিল, কারণ অনেকে বলছেন যে 32 ঘন্টা পরে সুজিত বসু গিয়েছেন, দমকল মন্ত্রী কোথায় ছিলেন গতকাল সারাদিন ইত্যাদি। তারও একটা ব্যাখ্যা উনি দিয়েছেন, সেটা হয়তো পরবর্তীতে শোনাবো। মফিজুল। দেখো, সেই বিক্ষোভটা হয়েছিল যখন দমকল মন্ত্রী এখান থেকে তার কনভয় নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় যারা বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু আগে থেকেই ঝান্ডা নিয়ে এই নাজিরাবাদের যে খালপাড় সেখানে তারা অপেক্ষা করছিলেন এবং যখন দমকল মন্ত্রী বেরোয় তাকে সামনে পেয়েই তারা কিন্তু স্লোগান দিতে থাকে। মূলত তাদের অভিযোগ যে দীর্ঘক্ষণ পর দমকল মন্ত্রী ঘটনাস্থলে এসেছিলেন, সেটাকে কেন্দ্র করেই তাদের এই বিক্ষোভ এবং সেখানে দমকল মন্ত্রী হাই হাই সুজিত বসুর নাম করে, মুখ্যমন্ত্রীর নাম করে তাদের স্লোগান চলছিল এবং যখন এরকমভাবে বিজেপির তরফ থেকে এই স্লোগান দেওয়া হয়, তারপর দমকল মন্ত্রী কনভয় বেরিয়ে যাওয়ার পরেই পাল্টা সেখানে যারা কর্মী সমর্থক তৃণমূলে ছিলেন তারাও কিন্তু পাল্টা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং সেখানেও তৃণমূলের তরফ থেকে বিজেপির যারা কর্মী সমর্থকদের থাকে তখন তাদের ওপর চড়াও হয়। কার্যত বিজেপির কর্মী সমর্থকদের ওপর হামলা করে তৃণমূলের কর্মী সমর্থকরা এবং সেটাকে কেন্দ্র করেই উভয়ের পক্ষের মধ্যে কার্যত বেশ কিছুক্ষণ ধরে উত্তেজনা তৈরি হয়। আমরা সেটা দেখলাম, হাতাহাতিও হয়, চেয়ার নিয়ে ছোড়াছুড়ি হয়। এই ছবিও কিন্তু বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে। তবে পরিস্থিতি এই মুহূর্তে শান্ত রয়েছে। বিজেপির কর্মী সমর্থক যারা রয়েছেন তাদেরকে গতকালকের সারা দিনে অনেকগুলো হ্যাপেনিং আমরা দেখেছি এই ঘটনায়। গতকাল ফরেন্সিক যেতে পারলো না, এটা নিয়ে কি কোনো ক্ষোভ রয়েছে সাধারণের মধ্যে? কারণ দমকল নিয়ে ক্ষোভের কথা আমরা দেখেছি, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভের কথা দেখছি, আজকে মন্ত্রীকে ঘিরে ক্ষোভ। ফরেন্সিক একটা ঘটনা ঘটার এতটা সময় পরে যদি যায়, সেক্ষেত্রে প্রমাণ কমে আসার তো অনেক রকম পরিস্থিতি তৈরি হতে পারে। দেখো, যতক্ষণ না পর্যন্ত দমকলের তরফ থেকে একটা ক্লিয়ারেন্স দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফরেন্সিক এই ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহের কাজ তারা কিন্তু শুরু করতে পারে না। তার কারণ হচ্ছে যে আগুনের পরিস্থিতি, কারণ নমুনা সংগ্রহ করতে গেলে সেখানে ফরেন্সিক বিশেষজ্ঞ দলের প্রতিনিধি যারা রয়েছেন তাদেরকে সেখানে পৌঁছাতে হবে। সেখান থেকে তারা নমুনা সংগ্রহের কাজ তারা যাতে সুষ্ঠুভাবে করতে পারে, কারণ আগুনের তাপ থাকলে, কোনো পকেট ফায়ার থাকলে সেখানে তারা পৌঁছাতে পারবে না। গতকালকে কিন্তু সেরকম কোনো পরিবেশ ছিল না যে যেখান থেকে ফরেন্সিক বিশেষজ্ঞের প্রতিনিধি দল ঘটনাস্থলে এসে তারা নমুনা সংগ্রহ করতে পারে। যে কারণে কিন্তু গতকালকে ফরেন্সিক বিশেষজ্ঞ প্রতিনিধি দলকে ঘটনাস্থলে আসার ক্ষেত্রে কোনো কল দেওয়া হয়নি পুলিশের তরফ থেকে। মফিজুল, আপাতত অনেক ধন্যবাদ জানাবো তোমাকে। কথা বলছিলাম মফিজুল ইসলাম আমাদের সঙ্গে ছিলেন। একটা বিরতি নেব, আর বিরতির পর ফিরে এসে আমাদের সঙ্গে বিশিষ্ট পরিবেশবিদ সৌমেন্দ্র মোহন ঘোষ রয়েছেন ইতিমধ্যেই। সৌমেন্দ্রবাবু, আপনাকে স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে। আমি রয়েছি, সৌম্যজিৎ রয়েছেন, আপনার সঙ্গে ডেফিনেটলি কথা বলবো, কারণ খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আপনিও যে প্রশ্ন তুলছেন যে জলাভূমি ভরাট করে বেআইনিভাবে এই অবৈধ নির্মাণ বা এই বেআইনি নির্মাণগুলো দিনের পর দিন কেন হচ্ছে, যেখানে হাইকোর্টের নির্দেশ রয়েছে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী একাধিকবার বলেছেন। আসবো আপনার কাছে। আপনার কাছে জানতে চাইবো যে কিছুক্ষণ আগেই দেবারতী যেটা বলছিল যে আদালতের নির্দেশ রয়েছে, স্বয়ং প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নির্দেশ রয়েছে যে কোনোভাবেই জলাভূমি ভরাট করে অবৈধ নির্মাণ করা যাবে না। কিন্তু এই আনন্দপুরের ঘটনা একটা চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে। সেখানে কিন্তু জলাভূমি ভরাট করেই এই গোডাউন, এই কারখানা তৈরি হয়েছে এমন অভিযোগ করা হচ্ছে। কি করে সম্ভব? কেন নজরদারি তাহলে কোথাও গিয়ে নজরদারির একটা ফাঁক থেকে যাচ্ছে বলেই এই গোডাউনগুলো গড়ে উঠলো সেখানে? আপনি দেখবেন যে এটা তো একদিনে হয়নি। এটা যখন উঁচু বাড়ি হয়েছে, থাকার জায়গা হয়েছে, গোডাউন হয়েছে, এগুলো 15-20 বছর আগেই হয়েছে। এবং 15-20 বছর আগে আমরা সবুজ মঞ্চের তরফ থেকে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির কাছে সমস্ত মানচিত্র দিয়েছিলাম এবং কোথায় কি জলাভূমি মানে বেআইনি ভাবে দখল হয়েছে, কোথায় কি নির্মাণ কাজ হচ্ছে, সব দিয়েছিলাম। এরপর ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে মামলাও হয়েছে, অনেকেই মামলা করেছেন এবং সেইখানে বহুবার অর্ডার হয়েছে। জাতীয় পরিবেশ আদালত অর্ডার দিয়েছে, হাইকোর্ট অর্ডার দিয়েছে, ইভেন সুপ্রিম কোর্ট বলেছে এটা একটা রামসার সাইট। আন্তর্জাতিক একটা চুক্তি করা হয়েছিল এখানে, যে এখানে প্রাকৃতিক উপায়ে কলকাতার বর্জ্য এখান থেকে নিষ্কাশিত হয়। মানে পূর্ব দিকে আগে ঢাল ছিল, পশ্চিমে কলকাতার যত নোংরা জল এখানে এসে দিয়ে চলে যায়, বেরোতে পারে। এখন এইটা যদি ভরাট হয়ে যায় তাহলে কলকাতার নোংরা জলে ভাসবে। পরে যেটা হয়েছিল,
কিছু পশ্চিম দিকেও খুলে দেওয়া হয়েছিল, ক্যানেল করে দেওয়া হয়েছিল। কিন্তু যেটা হয়েছে এইখানে এই বেআইনি গোডাউন এবং কারখানা, অনেক ছোট ছোট কারখানা আছে অসংগঠিত শ্রমিকদের নিয়ে, এবং সেই কারখানায় এমন টক্সিক মেটেরিয়ালস ইউজ করা হয় যেটা আশেপাশের খালগুলোকে দূষিত করে, নদীকে দূষিত করে এবং চাষের জমিকেও দূষিত করে। তো আমার মতে এটা হওয়ার আগে প্রথমেই দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ পশ্চিমবঙ্গে যেটা আছে তাদেরকেও দায়ী করতে হবে যে তারা কি করে নো অবজেকশন সার্টিফিকেট দিলেন। আদৌ আছে কিনা আমার জানা নেই নো অবজেকশন, কারণ এখানে ফায়ার সেফটি এগুলো তো পরে আসছে। আগে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নো অবজেকশন হতে হবে, তারপরে তো আপনার স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ যদি হয়, সেটা একটা মোমো কারখানা, সেটা স্মল স্কেল ইন্ডাস্ট্রিজে যদি ছাড়পত্র থাকে তাহলে সেখানে ফায়ার সেফটি কিভাবে লঙ্ঘন হলো, ফায়ার লাইসেন্স আছে কিনা, এবং সেখানে পঞ্চায়েত বা কোনো কাউন্সিলরের সম্মতি আছে কিনা, এগুলো দেখা দরকার। এটা একদিনে হয়নি এবং এটা রামসার সাইট আন্তর্জাতিক চুক্তিকে লঙ্ঘন করেই এটা হয়েছে। সৌমেন্দ্র মোহন বাবু, ধরুন দেখাও গেল বা এরকম পাওয়াও গেল যে কোনো এর সঙ্গে এমন কোনো প্রভাবশালী যুক্ত রয়েছে, মানে যে ধরনের ঘটনাগুলো আমরা দেখেছি আর কি অতীতে, সেগুলো নিরিখে বলছি, ধরুন দেখা গেল বা পাওয়া গেল এরকম কারুর খোঁজ যে যার অঙ্গুলি হেলো না এই ধরনের কোনো ঘটনা ঘটছে, তাতেই বা কি লাভ? তাদের লাভ হচ্ছে যে এদেরকে দোষী করার আগে মানে আগে তাদেরকে পরিবেশগত অপরাধের জন্য তাদেরকে আটক করা উচিত। যে রাজনৈতিক নেতা মদত দিয়েছেন বা আজকে জবাবদিহি করতে হবে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। ঘটবে সৌমেন্দ্র মোহন বাবু, সেরকম ঘটনা কটা ঘটে, এরকম নজির তৈরি হয় কি? তাহলে তো আজকে আমরা শ্বাস নিতে পারতাম নিশ্চিন্তে। আপনি ঠিকই বলেছেন, এই ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড যে বিশেষত এই নাজিরাবাদ এলাকায়, এটা আমরা দেখেছি আনন্দপুর, যদিও বলা হচ্ছে আনন্দপুরের কাছে, কিন্তু এটা হচ্ছে আপনার আরবানা পেছন দিকটাতে, এবং এটা নরেন্দ্রপুর পুলিশ স্টেশনের কাছে ওর আন্ডারে পড়ছে, বারুইপুর মহকুমার মধ্যে পড়ছে। তো এমনই একটা জায়গা, একটা গন্ডগোলের জায়গা, না আনন্দপুরে পুলিশ স্টেশন না বারুইপুর, এটা নরেন্দ্রপুর পুলিশ স্টেশনের আন্ডারে, এবং এখানে 500টা এফআইআর আমরা দাখিল করেছিলাম, 500টা এফআইআর। এবং আপনাকে বলে রাখি সব থেকে মজার কথা, 2021 থেকে 2026 এদেরকে এই দখল মুক্ত করার একটা ইন্টিগ্রেটেড প্ল্যান তৈরি হয়েছিল। ইস্ট কলকাতা ম্যানেজমেন্ট অথরিটি এরা তৈরি করেছিল একটা ইন্টিগ্রেটেড প্ল্যান। 2026-এর মধ্যে এদেরকে সব জবরদখল খালি করতে হবে। আমি জানি না এইভাবে খালি হবে কিনা, এইরকম পরিবেশগত অপরাধ করে খালি করা উচিত কিনা। এটা পুলিশের উচিত ছিল তাদেরকে তুলে দেওয়া, খালি করা। কিন্তু আজকে যদি অনেক লোক মারা গেছে যাদের ডেড বডি পাওয়া যাচ্ছে না, তাদের যদি ডেড বডি আজকে পাওয়া যেত তাহলে তারা ক্ষতিপূরণ দাবি করতে পারে। এবার একটা কারখানা 10-15 বছর ধরে বেআইনি চলছে, তাদেরকে যখনই আপনি অপসারণ করবেন তখন মানবিকতার খাতিরে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। তো তাতে এইসব যাতে গন্ডগোল না হয়, তাদেরকে যদি এইভাবে একটা বলতে পারেন খুব নোংরা যদি রাজনীতি থাকে, এদেরকে যদি এইভাবে সরানো ব্যাপার থাকে, সেটা কিন্তু আমরা তীব্র প্রতিবাদ। সৌমেন্দ্র বাবু, আমরা দেখতে পেয়েছি দমকল মন্ত্রী সুজিত বসু তিনি আজ যখন ঘটনাস্থলে গেলেন তিনিও বলছেন যে এখানে যে ফায়ার এক্সটিংগুইজার বা অগ্নি নির্বাপক ব্যবস্থা সেটি যথাযথ মতন ছিল না, এবং পাশাপাশি তিনি আরও অভিযোগ করছেন যে এই দুটি কারখানারই ফায়ার অডিট হয়নি দীর্ঘদিন ধরে। তাহলে এই যে দীর্ঘদিন ধরে ফায়ার অডিট হয়নি এবং তারপরেও গোডাউনগুলি রমরমিয়ে সেখানে চলছিল, কোনোভাবে নজরদারি, সেটার একটা তো প্রশ্ন অবশ্যই যেমন থাকছে। এবং তাহলে আরও একটি প্রশ্ন থাকছে, এই যে ঘটনাগুলি ঘটছিল তাহলে কি দমকল মন্ত্রীর কাছে বা শীর্ষ নেতৃত্বদের কাছে এই খবরগুলো পৌঁছানো হচ্ছে না? একদম ঠিকই বলেছেন, এবং দমকল মন্ত্রীও যথার্থ কথা বলেছেন। আজকে যদি ওয়্যার হাউস গুলো, এগুলোকে বলা হয় ওয়্যার হাউস, এই ওয়্যার হাউস গুলো যেখানে খাদ্যদ্রব্য মজুদ আছে, যেখানে টক্সিক কেমিক্যাল মজুদ আছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে আগে জানিয়েছিলাম, ওয়েস্টার্ন ম্যানেজমেন্টকেও জানিয়েছিলাম যে এখানে কাঁটা তেল, আগে যেটা অটোতে দেওয়া হতো, কাঁটা তেলের রমরমা বিজনেস ছিল, পেট্রোলের সাথে কেরোসিন টেরোসিন মিশিয়ে এখানে করা হতো অনেকটা এরিয়া মিলে। প্রায় আজকে 4000 স্কোয়ার ফিট এরিয়া এই সমস্ত ভরাট হয়েছে।
আজকে যদি কোনো রেজিস্ট্রেশন তাদের না থাকে, দমকল মন্ত্রীরও কিছু করার নেই, কারোর কিছু করার নেই। কারণ রেজিস্ট্রেশন যদি থাকে তাহলে দমকল মন্ত্রী বলতে পারে, তার টিমকে পাঠাতে পারে, ফায়ার ব্রিগেড পাঠাতে পারে, এরা ঠিক মতো ইকুইপমেন্ট আছে কিনা দেখতে। কিন্তু যদি রেজিস্ট্রেশনই না থাকে, পুরোটাই যদি ভুয়ো থাকে, তাহলে তো এখানে আর কোনো কথাই ওঠে না। সৌমেন্দ্রবাবু, একটা বিষয় এখানে জানতে চাইবো, জলাজমি ভরাটের কথা বলা হচ্ছে, অবৈধ নির্মাণের কথা বলা হচ্ছে, ইমিডিয়েট এফেক্ট এই জলাজমি ভরাটের ক্ষেত্রে শহর কলকাতা হোক শহরতলি হোক কি হতে পারে, কি রয়েছে, মানে আমরা কতটা অ্যালার্মিং সিচুয়েশনের মধ্যে রয়েছি, প্রথম প্রভাব কোথায় পড়তে পারে? আমরা দেখুন, পরিবেশবাদী সংস্থা থেকে এটুকুই বলতে পারি যে জাতীয় পরিবেশ আদালত এবং কলকাতা হাইকোর্ট ইমিডিয়েটলি সুমোটো অর্ডার দেওয়া দরকার। কারণ কিছুদিন আগে জানেন, আগামী 28 তারিখে একটা কেস আছে, বায়ু দূষণ এত বেড়ে গেছে, কলকাতা হাইকোর্ট স্বতঃপ্রণোদিত মামলা করেছে। তো এইরকম স্বতঃপ্রণোদিত মামলা করতে হবে জাতীয় পরিবেশ আদালত বা কলকাতা হাইকোর্টকে, ইমিডিয়েট একটা টাইম বেঁধে দিয়ে একটা স্টিপুলেটেড টাইম পিরিয়ডের মধ্যে জবরদখল খালি করতে হবে, না হলে এগুলো দিনকে দিন বাড়তে থাকবে। এবং কোনো মন্ত্রীরও কিছু করার নেই, কোনো ডিপার্টমেন্টেরও কিছু করার নেই, কারণ এদের কোনো রকম লাইসেন্সই নেই। একমাত্র পুলিশ এইটা করতে পারে, যে এদেরকে হাঁটিয়ে দিতে পারে। সৌমেন্দ্রমোহন বাবু, আমি একটু বিরত করবো আপনাকে। সুজিত বসু, মাননীয় দমকল মন্ত্রী, জলা জমি ভরাট করে এই ধরনের নির্মাণ, তা নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল, কি বলছেন তিনি দেখুন। হ্যাঁ, এটা তো ওয়েটল্যান্ড যারা দেখে, ভূমি দপ্তর তারা নিশ্চয়ই, যদি জলাজমি বুঝিয়ে তার দায়িত্ব নিশ্চয়ই দেখবে, যারা দেখার দায়িত্ব তারা দেখে নেবে সবটা। এটা তো ওয়েটল্যান্ড যারা দেখে, ভূমি দপ্তর তারা নিশ্চয়ই, যদি জলাজমি বুঝিয়ে তার দায়িত্ব নিশ্চয়ই দেখবে, যারা দেখার দায়িত্ব। যাদের দেখার দায়িত্ব তারা অবশ্যই দেখবে যে এই নির্মাণগুলো কিভাবে হচ্ছে, বলছেন সুজিত বসু। কিন্তু কারা দেখবেন জানি না। এরকম বহু ঘটনা এই রাজ্যের বুকে ঘটে গিয়েছে, যেখানে জলাজমি ভরাট করে অবৈধ নির্মাণের কথা বারবার বলেছি, বারবার অনুষ্ঠান করেছি, কিন্তু সেই তিমিরে রয়ে গেছে সমস্যা। আজকে সময় খুব বেশি নেই, এখানে শেষ করতে হবে। সৌমেন্দ্রমোহন বাবু ছিলেন আমাদের সঙ্গে, অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য।